বন্ধুগণ, আপনাদের সকলকে সংগ্রামী অভিনন্দন, শুভ সন্ধ্যা। আজকের দিনটা 22শে এপ্রিল। আমরা যারা বামপন্থী রাজনীতি করি, আমাদের জন্য ওটা কমরেড লেনিনের জন্মদিন। এবং আমি যে পার্টিটা করি সিপিআইএমএল, আমাদের এই পার্টি 22শে এপ্রিলটা হচ্ছে আমাদের পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী। কিন্তু আজকে এই 2026-এর 22শে এপ্রিল সবার আগে স্মরণ করি 1 বছর আগে 22শে এপ্রিল 2025 কাশ্মীরের পেহেলগাঁওয়ে যে 26 জন নিরপরাধ ভারতীয় সেদিনকে যাদেরকে হত্যা করা হয়েছিল, সে তাদেরকে স্মরণ করি। এবং তাই মনের মধ্যে প্রশ্নটা জাগে যে আজকে পশ্চিমবাংলায় যখন নির্বাচন হবে, দেখছি ইঞ্চিতে ইঞ্চিতে সর্বত্র কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী। এটা নির্বাচন হচ্ছে নাকি একটা যুদ্ধের মহড়া হচ্ছে, কি হচ্ছে বোঝা যাচ্ছে না। কিন্তু সেদিনের কাশ্মীরে সেই নিরাপত্তা বাহিনীকে দেখা যায়নি। দিল্লির বুকে লালকেল্লাতে যখন বিস্ফোরণ হয় অমিত শাহর নাকের নিচে, সেখানে নিরাপত্তা বাহিনী খুঁজে পাওয়া যায় না। কিন্তু পশ্চিমবাংলায় একটা নির্বাচন আসছে, এই নির্বাচনে অদ্ভুত, এরকম নির্বাচন আপনারা কখনো দেখেননি আগে, ভারতবর্ষও বোধহয় কোথাও দেখেনি কোনো রাজ্যে। এইভাবে মনে হচ্ছে নির্বাচনে যেন রাজ্যটা একটা সামরিক ছাউনিতে পরিবর্তন করা গেল। এমন নির্বাচন আমরা কখনো দেখিনি। নির্বাচনের আগে হিসেব হতো, ইলেকশন কমিশন বলতো যে এবারে এত নতুন ভোটারকে আমরা যুক্ত করেছি। আর এই প্রথম একটা নির্বাচন আমরা দেখছি যেখানে লক্ষ লক্ষ মানুষের ভোট কেড়ে নেওয়া হলো, ঠিক ওই মুখের গ্রাস কেড়ে নেওয়ার মতো, আপনার অধিকার কেড়ে নেওয়ার মতো লক্ষ লক্ষ মানুষের ভোট কেড়ে নেওয়া হলো। প্রথমে ওরা বললেন যে যারা বেঁচে নেই তাদের ভোটটা চলে যাচ্ছে, মরা মানুষের ভোট আমরা হয় নাকি? হয় না, কেড়ে নেবেন, ঠিক আছে, বাদ দিয়ে দিন সেখান থেকে নাম। বলছেন এরা নাকি পশ্চিমবাংলায় থাকে না, বাংলার বাইরে চলে গেছে। বাংলার বাইরে থেকেছে, তাহলে বাংলার বাইরেই কোথাও ভোট দেবে, বুঝলাম, সেটাও বুঝলাম। কিন্তু এরপরে যেটা শুরু হলো, লক্ষ লক্ষ মানুষের নাম যারা জীবিত, যারা 2025-এ 24-এ ভোট দিয়েছেন, যাদের ভোটে এই কদিন আগে পর্যন্ত ভারতবর্ষে নির্বাচন হয়েছে, সেখানে নরেন্দ্র মোদী তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হয়েছেন, সেই সমস্ত জলজান্ত মানুষগুলোকে বলছে এদের আর ভোট নেই। লজিক্যাল ডিসক্রিপেন্সি, আন্ডার অ্যাডজুডিকেশন ট্রাইব্যুনাল। আসামের বুকে আমরা দেখেছিলাম, সেখানে 2 দফায় এনআরসি করে 20 লক্ষ মানুষকে ট্রাইব্যুনালে পাঠিয়ে তাদেরকে নাগরিক যে তালিকা, সেই তালিকা থেকে বের করা হলো। পশ্চিমবাংলায় এনআরসিরও দরকার পড়লো না, কোনো এনআরসি নয়, একটা এসআইআর করে লক্ষ লক্ষ মানুষকে, 35 লক্ষ মানুষকে, যাতে ট্রাইব্যুনালের কাছে এখন আবেদন আছে, সে আবেদন কে শুনবে, কবে শুনবে কেউ জানে না। কোর্ট বলছে এবারে ভোট দিতে পারবেন না, তাতে কি যায় আসে, পরের বার তো আবার আসছে বছর আবার হবে, আবার ভোট হবে, তখন দেবেন ভোট। ভোটটা কি এরকম ব্যাপার? সংবিধান একটা অধিকার দিয়েছে, সংবিধান একটা অধিকার দিয়েছে। বাবা সাহেব আম্বেদকর বলেছিলেন যে অনেক অধিকার দিতে পারিনি, অনেক অধিকার নেই, কাজের অধিকার আজও আমাদের সংবিধানে নেই, অনেক সমতা নেই, ভারতবর্ষে আর্থিক সমতা নেই, সামাজিক সাম্য নেই। একটা সমতা আছে, একটা অধিকার আছে, সেটা হচ্ছে প্রত্যেকটি মানুষ 18 বছর বয়স হলে পরে একটা ভোট আছে, প্রত্যেকের একটা ভোট আছে। ওই আদানি আম্বানিরও একটা ভোট আছে। আর যার কোনো বাড়ির ঠিকানা নেই, রাস্তায় থাকতে হয়, সেই গৃহহীন মানুষ, তারও ভোটার লিস্টে নাম থাকতো, তারও একটা ভোট থাকতো। আজকে সেই ভোটটা কেড়ে নেওয়া। এবারের ভোটে অনেকেই এটা বলছেন যে এবারের ভোট সবার আগে তাদের জন্য যাদের এবার ভোট নেই। যাদের এবার ভোট নেই তাদের কথা মাথায় রেখে ভোট দিন। তারা কারা? তারা কেউ বাংলাদেশি না, তারা কেউ রোহিঙ্গা না, তারা আমার আপনার ঘরের লোক, তারা আমার আপনার পাড়ার প্রতিবেশী, তারা আমার আপনার গ্রামের লোক, আমার আপনার এই পুরো শহরাঞ্চলে থাকা মানুষ।
ওই মানুষগুলোকে ভুলে যাবেন না। ওই মানুষগুলো তাদের যে ভোটের অধিকার যেটা চলে গেছে, ভোট দিয়ে শুরু। আর এখানে দোহাই কেউ হিন্দু মুসলমান দেখবেন না। কান্ডারি বলো ডুবিছে মানুষ, সন্তান মোর মার, ভোট চলে যাচ্ছে। আসামেও বলেছিল হিন্দু মুসলমান দেখো, দেখা গেল সেখানে বেশিরভাগ লোক হিন্দু, যাদের ভোট চলে গেছে, যাদের নাগরিকত্ব তালিকা থেকে চলে গেছে। বলছে কোনো চিন্তার ব্যাপার নেই, এনআরসি আছে, সিএ আছে, আবার ভোট দিয়ে দেবো, সব অধিকার পেয়ে যাবে। পাবে না, তাকে দেখাতে হবে আমি বাংলাদেশ থেকে এসছি, বাংলাদেশ থেকে চলে এসছি, কোথায় বাংলাদেশের কাগজ কার কাছে আছে। এই সমস্ত মিথ্যে কথা বলে ভাওতা দিয়ে লোকের ভোট কেড়ে নেওয়া হয়েছে। তো আমি আপনাদের কাছে বলবো, সবার আগে এবারের ভোটটা হচ্ছে এই ভোট কেড়ে নেওয়ার চক্রান্তের বিরুদ্ধে একটা প্রতিবাদের ভোট। এই চক্রান্তটাকে পরাজিত করুন, এই চক্রান্তকে প্রত্যাখ্যান করুন। এই যে এসআইআর করে ভোট কেড়ে নেওয়া, গোটা দেশ জুড়ে কোটি কোটি এমন মানুষ তাদেরকে তৈরি করা হচ্ছে, যাদেরকে কাল বলে দেওয়া হবে অবৈধ নাগরিক। বিহারের দিকে আমরা তাকিয়ে দেখেছি, বিহারে আমরা ভুক্তভোগী এসআইআরের। সেখানে যে লক্ষ লক্ষ মানুষের নাম কেটে দেওয়া হলো, এখন বিজেপি নিজের হাতে ক্ষমতা নিয়ে নিয়েছে, আর নীতিশ কুমার নেই, বিজেপির মুখ্যমন্ত্রী চলে এসছেন। তিনি বলেছেন ভোট তো হয়ে গেছে, এবার তো রেশন কার্ডটা কাটবো, এবার তো ড্রাইভিং লাইসেন্সটা কেড়ে নেব। এই যে লক্ষ লক্ষ মানুষ যারা বৈধ নাগরিক, জলজান্ত মানুষ, আমার আপনার ভারতবর্ষের মানুষ, আমাদের সহনাগরিক, তাদেরকে এই ভারতবর্ষের বুকে অবৈধ অনুপ্রবেশকারী ইত্যাদি কথা বলে তাদের সমস্ত অধিকার কেড়ে নেওয়ার, দ্বিতীয় শ্রেণীর নাগরিকে পরিণত করার এই যে চক্রান্ত চলছে, এই চক্রান্তকে রুখতে হবে। এই চক্রান্ত রোখার জন্য এবারে নির্বাচনের আগে কখনো দেখেছেন একটা রাজ্যে বিধানসভা নির্বাচন হচ্ছে, পশ্চিমবাংলা হচ্ছে, তামিলনাড়ুতে হচ্ছে, দুম করে একটা সংসদের অধিবেশন ডেকে দেওয়া হলো। দুম করে সংসদের অধিবেশন কেন? বলছে না আমাদেরকে মহিলাদের সংরক্ষণ দিতে হবে। মহিলাদের সংরক্ষণ তো দেওয়া হলো 2023 সালে, যখন নতুন পার্লামেন্ট বিল্ডিংটার উদ্বোধন হলো। আপনারা বললেন নতুন পার্লামেন্ট একটা পবিত্র কাজ দিয়ে শুরু হোক, ভালো কথা। তখন বলা হলো যে সমস্ত মহিলাদের জন্য 33% সংরক্ষণ। আমরা বলেছিলাম 33% সংরক্ষণ আর বিলম্ব নয়, এখনই 2024 নির্বাচনের দিন 33% সংরক্ষণ। ওই 543 সংসদে তার 1/3 মানে হচ্ছে 181টা সিট চিহ্নিত করুন, যে সিটগুলোতে ঠিক যেরকম পঞ্চায়েতে মহিলাদের সংরক্ষণ থাকে, পুরসভায় মহিলাদের সংরক্ষণ থাকে, ঠিক একইভাবে ভারতবর্ষের সংসদে, ভারতবর্ষের বিধানসভাগুলোতে যাতে মহিলাদের জন্য সংরক্ষণ থাকতে পারে সেটা এক্ষুনি ব্যবস্থা করুন। বললেন যে না, এখন হবে না, আগে তো আমাদের মানুষ গুনতে হবে, জনগণনা হবে। 2021 হওয়ার কথা ছিল, 21 হয়নি। বললেন করোনা, 22 হলো না, 23 হলো না, 24 হলো না, 25 চলে গেল, 26 শুরু হয়ে গেছে, এখনো জনগণনা হলো না। বললেন আগে জনগণনা হবে, তারপরে হবে। জনগণনার পরেও নয়, তারপরে পরিসীমন হবে। এই যে পরিসীমন ব্যাপারটা, অনেকে ভাবছেন খায় না মাথায় দেয়। পরিসীমনটা কি? পরিসীমন মানে এটুকু না যে পশ্চিমবাংলা থেকে 42 জন সাংসদ যাবে, না পশ্চিমবাংলা থেকে 50 জন যাবে, না 60 জন যাবে, এটা ঠিক করার জন্য পরিসীমন নয়। পরিসীমনটা মানে পশ্চিমবাংলার বিধানসভায় 300 হবে কি 400 বিধায়ক হবে, সেটার জন্য নয়। পরিসীমন মানে হচ্ছে আপনার বাউন্ডারিটা আগে ঠিক করা হবে। এই যে আপনার বড়নগর, এই বড়নগরটা বড়নগরে থাকবে কি থাকবে না, কতটুকু বড়নগর থাকবে, কতটা অন্য কোন জায়গা ঢুকে যাবে। আসামে হয়েছে পরিসীমন, জম্মু কাশ্মীরে হয়েছে পরিসীমন, এবং সেই পরিসীমনের মানে হচ্ছে এক একটা সিটের বাউন্ডারি এমন করে দিয়েছে যে সেখানে আর কোনোদিন দেখবেন বিরোধীরা আর জিততে পারবে না। এমন করে ব্রিটিশ আমলে ব্রিটিশরা একটা ব্যবস্থা করেছিল, ভারতবর্ষে চিরকাল ক্ষমতায় থাকার জন্য চিরস্থায়ী বন্দোবস্ত, জমিদারি একটা প্রথা শুরু করে দিয়েছিল। জমিদারি প্রথা, এবারে রাজনীতির জমিদারি, ওই দিল্লিতে নরেন্দ্র মোদী, অমিত শাহর জমিদারিটা যাতে চিরকাল থাকে, সেইটাকে চিরস্থায়ী বন্দোবস্ত করার জন্য এসআইআর, তার চিরস্থায়ী বন্দোবস্ত করার জন্য ইলেকশন কমিশন, তার চিরস্থায়ী বন্দোবস্ত করার জন্য ডিলিমিটেশন, আর এই সব কিছু বলছেন নির্বাচনের আগে 3 দিনের মধ্যে করে দিতে হবে সংরক্ষণের নাম করে। আমরা তখনও সে কথাটা বলেছিলাম, আজও বলেছি যে মহিলাদের সংরক্ষণ দেওয়ার জন্য বিধানসভা, লোকসভায় সিট বাড়ানোর কোনো দরকার নেই। ভারতবর্ষে দলিতদের জন্য সংরক্ষণ আছে,
আদিবাসীদের জন্য সংরক্ষণ আছে, তার জন্য কি সিট বাড়ানো হয়েছে? বাড়ানো হয়নি। যখন মণ্ডল কমিশন এসছে, মণ্ডল কমিশনের মাধ্যমে প্রথম ওবিসি তাদেরকে প্রথমে চাকরিতে এবং পরবর্তীতে শিক্ষাক্ষেত্রে সংরক্ষণ দেওয়া হলো। তার জন্য কোনো চাকরি বাড়ানো হয়নি, তার জন্য কোনো শিক্ষার ক্ষেত্রে কোনো নতুন করে খোলা হয়নি, কিচ্ছু করা হয়নি। যদি দিতে চান তাহলে এই 543-এর সংসদেই দিতে হবে। এটা আমাদের তখনও দাবি ছিল, এখনও দাবি আছে। এবং সেই জন্য এখন যখন এই সংবিধান সংশোধনের বিলটাকে সংসদে আমরা সবাই মিলে সেটা বিলটাকে যখন আটকে দেওয়া হলো, তখন তারা একটা মায়া কান্না, তখন চারদিকে তারা একটা মিথ্যে কথা বলে যাচ্ছেন, যেটা হচ্ছে মহিলাদেরকে অধিকার দিতে চায় না। মহিলাদের অধিকার দিতে চায় না। মহিলাদের অধিকার, মহিলাদের সম্মান কারা দেবে? বিজেপি মহিলাদের সম্মান দেবে? রাজ্যে রাজ্যে চারদিকে যারা ধর্ষণ করছে, সেই ধর্ষণ করে যারা এখন জেল থেকে বেরোচ্ছে তাকে মালা পরানো হচ্ছে। বিলকিস বানোকে যারা ধর্ষণ করলো, হত্যা করলো, তার পরিবারের লোকজনকে তাদের মালা পরানো হলো। বলা হলো এরা নাকি খুব সংস্কারী ব্রাহ্মণ, এরা তো করতেই পারে না এরকম কাজ, এরা তো মনুস্মৃতি বলে দিয়েছে, এরা সমস্ত সংস্কারী লোক। এই জায়গায় জায়গায় কোথাও রাম রহিম, কোথাও আসারাম বাপু, কোথাও কেউ আশ্রম খুলে বসে আছে। আর এরা আজকে বলছে মহিলাদের সংগ্রাম, মহিলাদের সংরক্ষণ, মহিলাদের সম্মানের জন্য। তাই আমরা বলেছি এটা হচ্ছে পশ্চিমবাংলায় ক্ষমতা দখল করার জন্য, ক্ষমতা দখল করার জন্য একটা আগ্রাসন। আর এই আগ্রাসনটা সব দিক থেকে, সেটা রাজনীতিতে, সেটা অর্থনীতিতে, সেটা আমাদের ভাষা। আজকে বাংলার শ্রমিক গোটা ভারতবর্ষের সর্বত্র বাংলায় কথা বললে বলছে বাংলাদেশি, বাংলা ভাষাটাকে বলছে বাংলাদেশি ভাষা। এই আগ্রাসনটাকে রুখে দিতে হবে। এই আগ্রাসনটাকে রোখার জন্য নির্বাচন পশ্চিমবাংলার বুকে গত 15 বছর ধরে যে অপশাসনটা চলছে, এই অপশাসনটাকে পরিবর্তন করতে হবে। এই অপশাসনের বিরুদ্ধে বড় আন্দোলন গড়ে তুলতে হবে। বড় কথা বলবো না, দু একটা ছোট ছোট কথা উদাহরণ দিই। এত দুর্নীতি, অনেকেই বলছে যে এত দুর্নীতি কখনো কেউ দেখেছে? এত দুর্নীতি, বিশালার তলা থেকে এত এত টাকা বেরোচ্ছে, নেতা মন্ত্রী জেলে যাচ্ছেন, খুব ভালো কথা। দুর্নীতি করলে জেলে যাওয়া উচিত, দুর্নীতি রোধ করা উচিত। কিন্তু আমি বলবো দুর্নীতির থেকেও যেটা বড় প্রশ্ন আমাদের কাছে, বড় প্রশ্নটা হচ্ছে দুর্নীতির মাসুলটাকে দিচ্ছে। এই দুর্নীতির মাসুল কাকে দিতে হচ্ছে? পশ্চিমবাংলায়, পশ্চিমবাংলার যুব শক্তিকে, যুব সমাজকে। পশ্চিমবাংলার শিক্ষিত যুবক চাকরি পেয়েছেন, শিক্ষকের চাকরি। একটা নতুন শব্দ বন্ধ এলো, টেন্টেড। টেন্টেড এটা নাকি দাগি, দুর্নীতি নাকি তারা করেছে, এবং দুর্নীতির নাম করে তাদের চাকরি কেড়ে দেওয়া। পশ্চিমবাংলায় যে হাজারে হাজারে শিক্ষক, তাদেরকে চাকরি থেকে সরিয়ে দেওয়া হলো। এটা হিসেব কে দেবে? শুধু দুর্নীতি নয়, এটা হিসেব দরকার। এই যে আমাদের ছেলে মেয়েদের চাকরি কেড়ে নেওয়া হয়েছে, এইটা হিসেব কে দেবে? এত বড় একটা আন্দোলন হলো, আমার মনে আছে এখনো, ওই 14ই আগস্টের রাতে কলকাতা কেন, গোটা পশ্চিমবাংলার সর্বত্র আওয়াজ উঠল, উই ওয়ান্ট জাস্টিস। আরজি করে ওরকম একটা ঘটনা, ধর্ষণের ঘটনা, হত্যার ঘটনা, গোটা পশ্চিমবাংলা, গোটা ভারতবর্ষ, ভারতবর্ষের বাইরে, পৃথিবী জুড়ে আবার আওয়াজ উঠেছে, যেটা মেনে নেওয়া যায় না, এটা মেনে নেওয়া যায় না। উই ওয়ান্ট জাস্টিস। আমরা কি চেয়েছিলাম? আমরা চেয়েছিলাম যে এই ধর্ষণের সাথে যারা যুক্ত, এই হত্যাকাণ্ডের সাথে যারা যুক্ত, একজন অপরাধীও যেন এখান থেকে ফাঁকতে না চলে যায়, সকলকে যেন শাস্তি পেতে হয়। অবশ্যই সে শাস্তি সবাই পেল কি পেল না তার হিসেব নেওয়ার ব্যাপার আছে। কিন্তু তার থেকেও যে বড় প্রশ্নটা আছে, আমরা যেটা বলেছিলাম যে আর যেন দ্বিতীয়বার পশ্চিমবাংলা বা ভারতবর্ষের কোথাও এরকম ঘটনা যেন আর না ঘটে, এরকম ঘটনা যেন আর না ঘটে। তার জন্য কি দরকার? তার জন্য দরকার যে প্রতিটি কাজের ক্ষেত্রে প্রতিটি মহিলার নিরাপত্তা। সবাই তো মেডিকেল কলেজে যান না, সবাই তো হাসপাতালেও চাকরি করেন না, অনেকে হয়তো স্কুলে বাচ্চাদেরকে রান্না করে খাওয়ান, রন্ধন কর্মী, অনেকে হয়তো একটা অঙ্গনবাড়ি চালান, ICDS এর কর্মী, অনেকে হয়তো একটা মাইক্রো ফিন্যান্সের লোন নিচ্ছেন। যে যেখানে কাজ করে, যে কাজ করে, সে কাজে কত মাইনে সেটা প্রশ্ন নয়, যে যেখানে কাজ করে প্রতিটি কাজের ক্ষেত্রে প্রতিটি মহিলার সম্পূর্ণ নিরাপত্তা, সম্পূর্ণ স্বাধীনতা। এটাও একটা অনেক বড় আন্দোলন করে এই আইনটা আমরা পেয়েছিলাম 2012-তে দিল্লিতে। সেই যে নির্ভয়া
ধর্ষণের পরে যে বিরাট আন্দোলন হয়েছিল, সেই আন্দোলন থেকে পাওয়া অর্জিত অধিকার আজকে সেটা কি পশ্চিমবাংলা হয়েছে, গোটা ভারতবর্ষে হয়েছে? আজকে বলা হচ্ছে কি, আজকে বলা হচ্ছে অভয়ের মাকে তো অমিত শাহ বলে দিয়েছেন, ওনাকে তো টিকিট দিয়ে দেওয়া হয়েছে, ব্যাস উনি যদি এবারে বিজেপির এমএলএ হয়ে যান এখান থেকে পানিহাটি থেকে, তাহলে হয়ে গেল, অভয়ার ন্যায় হয়ে গেল, তাহলে পশ্চিমবাংলার মানুষ জাস্টিস পেয়ে গেল। এটার জন্য আমরা বলেছিলাম সেদিনকে, এটার জন্য পশ্চিমবাংলার মহিলারা 8 থেকে 80 ওই শাহিনবাগের মতো সমস্ত সবাই আওয়াজ তুলেছিলেন, উই ওয়ান্ট জাস্টিস। এটা কি জাস্টিসের মানে? আমরা যখন বলেছিলাম যে একটা দুর্নীতিমুক্ত স্বাস্থ্য ব্যবস্থা চাই, একটা গণমুখী স্বাস্থ্য ব্যবস্থা চাই, সেটার মানে কি? একটা দুর্নীতিমুক্ত স্বাস্থ্য ব্যবস্থা মানে কি? কেউ কেউ বলে দুর্নীতিগুলো না, সরকারে খুব দুর্নীতি আছে, এই সরকার টরকারগুলো তুলে দিন, সরকারি ব্যবস্থাগুলো তুলে দিন, সব প্রাইভেট করে দিন, দেখবেন দুর্নীতি একদম পুরো উড়ে গেছে, ঝাঁ চকচকে সব বড় বড় কর্পোরেট হাসপাতাল হয়ে যাবে, ওখানে কোনো দুর্নীতির নামগন্ধ থাকবে না। না, আমরা এটা বলিনি, এটা ভারতবর্ষ বলে না। কারণ আমরা জানি যে ওই যে কর্পোরেটের স্বাস্থ্যের নাম করে বা শিক্ষার নাম করে যেটাই ওদেরকে তুলে দিন, সেটা নিয়ে ওরা ব্যবসা করবে, সেটা নিয়ে ওরা ব্যবসা করবে, অনেক লাভ করবে। কিন্তু আমরা জানি আজকে যখন স্বাস্থ্যের কথা হয়, কেন্দ্রের সরকার বলে আয়ুষ্মান, রাজ্যের সরকার বলে স্বাস্থ্যসাথী, বলবে এই নাও কার্ড দিয়ে দিচ্ছি, বিমা করিয়ে দিচ্ছি। বিমা নিয়ে কি করব? করোনা আমাদের কি দেখালো? করোনার সময় আমার অভিজ্ঞতা কি? করোনার সময় অভিজ্ঞতা হচ্ছে যখন একটা সিলিন্ডার দরকার অক্সিজেনের, ওই অক্সিজেনের সিলিন্ডারটা আছে কি নেই, এটার কোনো বিকল্প হয় না, এটা কোনো বিমা দিয়ে পাওয়া যাবে না। দরকার হচ্ছে তখন যেখানে একটা অ্যাম্বুলেন্স দরকার, সেই অ্যাম্বুলেন্সটা আছে কি নেই, একটা রুগীকে হাসপাতালে নিয়ে যাওয়া গেলে হাসপাতালটা আছে কি নেই, সে হাসপাতালে বেড আছে কি নেই, এগুলো হচ্ছে প্রশ্ন। এই যদি স্বাস্থ্য ব্যবস্থাটাই না থাকে, ওই আয়ুষ্মান হোক আর স্বাস্থ্যসাথী হোক, ওই কার্ড নিয়ে কোথায় যাব? 5টা টেস্ট লিখে দেবে, 5টা টেস্ট করিয়ে আপনার পুরো লক্ষ টাকা চলে যাবে। একটা হাসপাতালে চলে যান, বড় কর্পোরেট হাসপাতালে। তাহলে আমরা চেয়েছিলাম পশ্চিমবাংলায় এমন একটা স্বাস্থ্য ব্যবস্থা হোক, গোটা দেশ জুড়ে এমন একটা সরকারি শিক্ষা ব্যবস্থা হোক, এমন একটা সরকারি স্বাস্থ্য ব্যবস্থা হোক, যেখানে সাধারণ মানুষ, গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, তারা ঠিকঠাক মতো তাদের শিক্ষা, স্বাস্থ্য, তার ব্যবস্থা হয়, তার গ্যারান্টি হয়। এইগুলো হচ্ছে রাজনীতির প্রশ্ন। এই প্রশ্নগুলো নিয়ে রাজনীতি করার জন্য, এই প্রশ্নগুলো নিয়ে আন্দোলন করার জন্য, এই প্রশ্নগুলো যাতে পশ্চিমবাংলার বিধানসভায় আলোচিত হয়, সেজন্য সায়নদীপ কেন? এই জন্য সায়নদীপ, এই জন্য পশ্চিমবাংলায় বামপন্থী বিধায়কদের পাঠাতে হবে যে আমাদের এই দাবিগুলো, আমাদের এই আন্দোলনের প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো যাতে পশ্চিমবাংলার রাজনীতিতে বিষয় হয়ে উঠতে পারে। না হলে রাজনীতিটা কি হয়ে যাবে? শেয়ার বাজার। আজকে কেউ কোন দলে আছে, কালকে কোন দলে চলে যাবে। আজকে অদ্ভুত কথা হচ্ছে, যেখানে ভোটে কি হবে, ভোটে কি হবে, কার পরে কে আসবে শুধু পরে দেখা যাবে। এখন তো ভোটটাই দিতে দিচ্ছে না, ভোটটাই কেড়ে নেওয়া হচ্ছে। আর এই ভোটের সময়ে যে জরুরি কথাগুলো দরকার, এই কথাগুলো যদি না হয়, এখন যদি না হয়, তাহলে কখন হবে? এখনই তো এই কথাগুলো বলতে হবে, এখনই তো এই প্রশ্নগুলোকে তুলতে হবে। গোটা দেশ জুড়ে শিক্ষা ব্যবস্থাটা কি হচ্ছে? এটা বরানগর, আমি বরানগরে ছিলাম, আইএসআইতে পড়েছি, নরেন্দ্রপুরে পড়েছি, আইএসআইতে পড়েছি। গোটা দেশে এরকম প্রতিষ্ঠান খুব কম আছে, আইএসআইয়ের মতো প্রতিষ্ঠান। আইআইটিগুলো ছিল, নষ্ট করে দিচ্ছে। এখন আইআইটিতে চলে যান, সেখানে দেখবেন ক্যান্সার নিয়ে রিসার্চ হবে। কি হবে না, গোমূত্র এবং গোবর দিয়ে ক্যান্সার নিরাময় করা যায় কিনা, তার জন্য কোটি কোটি টাকা বাজেট দেওয়া হচ্ছে, যেটা দিয়ে এবার হবে। এই আইএসআইটারা 12টা বাজানোর জন্য এই আইএসআই প্রশান্ত মহলানবিশ তৈরি করেছিলেন। বাংলার বুকে বিশ্বভারতীর মতো একটা বড়, এত বড় প্রতিষ্ঠান তৈরি হয়েছিল, যেটা গোটা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একটা প্রতিষ্ঠান। সেই জায়গায় সেখানে এখন পুরো ব্যবসা চলবে। সেটাকেও নষ্ট করার জন্য একটা আইন নিয়ে চলে এসছে, একটা আইন নিয়ে চলে এসছে, ভিভিএসএ বিল। পুরো উচ্চশিক্ষায় ব্যবসা চলবে। কোনো গরিব পরিবারের ছেলে মেয়ে, কোনো গ্রামের ছেলে মেয়ে, কোনো কৃষক শ্রমিক পরিবারের ছেলে মেয়ে, তারা যেন উচ্চশিক্ষা না পায়, তারা যেন উচ্চশিক্ষা না পায়। উচ্চশিক্ষা পাবে কারা? পকেটে পয়সা আছে। ওই গলগটিয়া ইউনিভার্সিটির মতো সেখান থেকে ডিগ্রি যারা কিনতে পারবে, তাহলে ইউনিভার্সিটিগুলো হয়ে যাবে গলগটিয়া, আর সেখান থেকে ডিগ্রি কেনার মতো পকেটে পয়সা থাকতে হবে। সেটা হবে ভারতবর্ষের উচ্চশিক্ষা ব্যবস্থা। তাহলে আজকে আমাদের কাছে এটাই প্রশ্ন, এই শিক্ষা, এই স্বাস্থ্য, কর্মসংস্থান। আজকে বাংলার শ্রমিক চারদিকে মার খাচ্ছে, বাংলার শ্রমিককে মারা হচ্ছে বাংলাদেশি বলে, বাংলা ভাষীকে বাংলাদেশি ভাষা বলে। এবং সেটা হতে হতে এমন জায়গায় তৈরি হয়েছে,
এমন অবস্থা তৈরি হয়েছে, একটা খবর নিশ্চয়ই আপনাদের কাছেও আছে, আমাদের সকলের জন্য অত্যন্ত উদ্বেগের প্রশ্ন। কেরালার বুকে ছত্তিশগড়ের একজন শ্রমিককে পিটিয়ে মারা হলো। কেন পিটিয়ে মারা হলো? বাংলাদেশি সন্দেহে। কিন্তু শ্রমিকটা কে ছিলেন? তিনি বাংলায় কথা বলতেন না, তিনি হিন্দিতে কথা বলতেন। তিনি হিন্দু, তিনি মুসলমানও না। তার নামের মধ্যে রাম আছে, রামনারায়ণ বাঘেল। তাহলে ছত্তিশগড়ের রামনারায়ণ বাঘেল একজন পরিযায়ী শ্রমিক, তিনি কেরালার বুকে একটা জায়গায় অদ্ভুত কিছু লোকে পিটিয়ে মেরে দিল বাংলাদেশি সন্দেহ করে। তাহলে এই বাংলাদেশি ব্যাপারটা এটা কোনো হিন্দু মুসলমানের ব্যাপার নয়, এটা এমনকি বাংলা ভাষারও ব্যাপার থাকবে না। এটা ভারতবর্ষের সর্বত্র পরিযায়ী শ্রমিক যারা নিজের রাজ্যে কাজ পাবেন না। আমরা চাই রাজ্যে কাজ হোক, বিহারে কাজ হোক, পশ্চিমবাংলায় কাজ হোক, কিন্তু কাজের দাবি যেরকম আমাদের আছে তেমনি আমরা এটাও মনে করি এটা আমাদের অধিকার। আমি যদি ভারতবর্ষের সংবিধান আছে, যে কোনো জায়গায় গিয়ে পড়তে পারি, যে কোনো জায়গায় গিয়ে কাজ করতে পারি, কিন্তু সেই শ্রমিকদের আজকে অবস্থাটা কী? আজকে সেই শ্রমিকদের অবস্থা বলে ডাবল ইঞ্জিন সরকার করে দেবো পশ্চিমবাংলায় এসে। সেই ডাবল ইঞ্জিন সরকার তো উত্তরপ্রদেশে আছে, নয়ডাতে আছে। 10,000 টাকা বেতন, 10,000 টাকায় কন্ট্রাক্ট ঠিকা মজদুর কাজ করে, 10,000 টাকায় আজকে একটা পরিবার চলতে পারে। এই যুদ্ধটা লাগিয়ে দিয়েছে ওখানে, ইরানের ওপরে আক্রমণ করে দিয়েছে ইসরায়েল এবং আমেরিকা মিলে। আমাদের মোদিজি গিয়ে সেখানে শরণং গচ্ছামি, সেখানে ইসরায়েল এবং ট্রাম্পের কাছে গিয়ে সেখানে তিনি আত্মসমর্পণ করেছেন, সেই যুদ্ধকে সমর্থন দিচ্ছেন। তার পরিণামটা কী হলো? ওই যুদ্ধটা আর ইরানে নেই, যুদ্ধটা আমাদের রান্নাঘরে ঢুকে গেছে। ঘরে ঘরে যুদ্ধ, প্রত্যেকটা জায়গায় গ্যাসে আগুন, রান্নাঘরে আগুন। ওই শ্রমিকরা যারা 10,000 টাকা পায়, তাকে যদি একটা পরিবার চালাতে হয়, নয়ডার মতো জায়গায়, তাকে গুরগাঁওয়ের মতো জায়গায় যদি 4টে মানুষকে নিয়ে থাকতে হয়, গ্যাস কিনছে 1 কেজি গ্যাসের একটা ছোট্ট সেই সিলিন্ডার, সেটা 500 টাকা। আর তাই যখন শ্রমিকরা আন্দোলন করছে, আজকে মানুষের মনে হয় সুকান্তের কথা, এত বিদ্রোহ দেখেনি কেউ। আজকে সেই রকম শ্রমিকরা আবার বিদ্রোহ করছে। এই 8 ঘন্টার জায়গায় 12 ঘন্টা কাজ মানছি না, মানব না। এই 10,000 টাকায় এই আমাদের ঘাম ঝরিয়ে এইভাবে লুট করা মানছি না, মানব না। আর যখন আজকে শ্রমিক আন্দোলন হয়, তখন সেই শ্রমিক আন্দোলনকে বলা হচ্ছে কি পাকিস্তান থেকে চক্রান্ত হয়েছে, কোনো মাস্টার মাইন্ড আছে। মাস্টার মাইন্ড কে? মাস্টার মাইন্ড নরেন্দ্র মোদী, অমিত শাহ। মাস্টার মাইন্ডের সরকার, যে সরকার লেবার কোড আনে এবং লেবার কোড এনে বলে দেয় যে 8 ঘন্টা শ্রম দিবস আর নয়, 12 ঘন্টা কাজ করো, 14 ঘন্টা কাজ করো, ওভার টাইম পাবে না। যে সরকার আমাদের সমস্ত অধিকারগুলো কেড়ে নিচ্ছে। আর কোনো মাস্টার মাইন্ড দরকার হয় নাকি? সমস্ত অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। তাহলে এইগুলো হচ্ছে এবারে নির্বাচনে আমাদের কাছে পশ্চিমবাংলায় বড় প্রশ্ন, এবং এই বড় প্রশ্নগুলোর জন্য বড় বামপন্থী ঐক্য দরকার, বড় আন্দোলন দরকার। এবং সেই আমার কাছে সত্যি আনন্দের প্রশ্ন, আনন্দের কথা, যেটা বাংলায় বৃহত্তর বামপন্থী ঐক্যের একটা সূচনা আমরা ঘটাতে পেরেছি। গতবারের নির্বাচনেও আমার মনে আছে সায়নদীপ কামারহাটি থেকে লড়ছিলেন। গতবারের নির্বাচনেও আমরা সায়নদীপকে সমর্থন করেছি, সেখানে গিয়ে বলেছি। কিন্তু গতবারের নির্বাচনে আমরা আলাদা আলাদা ছিলাম। অনেকেই বলতেন যে এখন কেন? ঠিক আছে, বুঝলাম যখন বামফ্রন্ট সরকার ক্ষমতায় ছিল আপনাদের কিছু মত পার্থক্য ছিল, আপনারা রাস্তায় ছিলেন, ওরা ক্ষমতায় ছিল। এখন তো কেউ ক্ষমতায় কেউ রাস্তায়, এমনটা নয়। এখন তো রাস্তায় সকলে, সবাই তো রাস্তায়। তো সবাই যখন রাস্তায়, রাস্তাটাই যখন রাস্তা তৈরি করে দেবে আন্দোলনের রাস্তা, তখন ঐক্য নয় কেন? যদি আন্দোলনে ঐক্য হতে পারে তাহলে নির্বাচনে ঐক্য নয় কেন? আমরাও ভেবেছি যে নির্বাচনে ঐক্য নয় কেন, আর তাই নির্বাচনেও যাতে ঐক্য হতে পারে আমরা সেটা নিয়ে কথা বলেছি। এবং আমার এটা ভালো লেগেছে যে পশ্চিমবাংলায় একটা নতুন সূত্রপাত এটার জন্য হয়েছে। এই যে নতুন সূত্রপাতটা, এটা সবার জন্য, সবার জন্য। সবার আগে আমি বলবো, যারা নতুন ভোটার, যারা প্রথম ভোট দেবেন, যারা বামফ্রন্টও দেখেননি, বামফ্রন্টের পরে 2011 বা শেষকালে ওই সময়টা যারা করেছেন, তারা এখানে পশ্চিমবাংলায় শুধু তৃণমূলের সরকার দেখেছেন। তারা নরেন্দ্র মোদীকে দেখছেন গত 12 বছর ধরে দিল্লিতে। যারা এটাই দেখছেন, এটাই হচ্ছে রাজনীতি, এটাই হচ্ছে সরকার, এরকমই হবে শিক্ষানীতি, এইরকমই হবে স্বাস্থ্যের নীতি, এরকমই আদানি আম্বানির জন্য সব কিছু বিক্রি করে দেওয়া হবে, দেশটাকে বিক্রি করে দেওয়া হবে, সব প্রাইভেট করে দেওয়া হবে। সমস্ত রাস্তা, সমস্ত এয়ারপোর্ট, সমস্ত রেলওয়ে স্টেশন, সমস্ত পোর্ট, সমস্ত রকমের বিদ্যুৎ, জলবিদ্যুৎ থেকে শুরু করে তাপবিদ্যুৎ থেকে শুরু করে এখন পরমাণু বিদ্যুৎ পর্যন্ত, সেটাও প্রাইভেটের হাতে তুলে দেওয়ার জন্য আইন করা হয়েছে। যারা এটা দেখছেন তাদের মনে যে আকাঙ্ক্ষা যে এটা কি বদলানো যায় না, এই নীতিগুলোকে কি পাল্টানো যায় না, এটাই কি ভবিতব্য, এটাই কি নিয়তি,
এটাই মেনে নিতে হবে সারা জীবন ধরে, এটাই দেখে যেতে হবে। সেই যে আমাদের প্রথম প্রজন্মের নতুন ভোটার, তাদের মাথায় এই যে প্রশ্নটা উঠেছে যে একটা নতুন রাস্তা কি করে হতে পারে, একটা নতুন পথ কি করে আসতে পারে। এই নতুনেরা পথ দেখিয়েছেন। এই নতুনেরাই তো পশ্চিমবাংলায় স্বাধীনতা আমল থেকে শুরু করে বাংলায় হোক আর ভগৎ সিংয়ের পাঞ্জাবি হোক, এরাই তো পথ দেখিয়েছেন। ওই 18 বছর এদেশের বুকে 18 আসুক নেমে, ওই 23 বছরের ভগৎ সিং, তারাই তো পথ দেখিয়েছেন। ওই চন্দ্রশেখর আজাদ, তারাই তো পথ দেখিয়েছেন। ওই আশফাকুল্লাহ, তারাই তো পথ দেখিয়েছেন। ক্ষুদিরাম, ওরাই তো পথ দেখিয়েছেন। ওরা পথ দেখিয়েছিলেন বলেই পশ্চিমবাংলায় এখনো বিজেপি আসতে পারেনি। পশ্চিমবাংলায় এখনো বিজেপি আসতে পারেনি। একজন বাঙালি হিসেবে, একজন কমিউনিস্ট হিসেবে আমি গর্ব অনুভব করি যে বাংলা এখনো বিজেপিকে আটকে রেখেছে। বাংলা আটকে রেখেছে যে বাংলার বুকে এদের কোনো ঠাঁই নেই। এটা রবীন্দ্রনাথের বাংলা, এটা সুকান্তর বাংলা, এটা নজরুলের বাংলা, এটা চৈতন্যর বাংলা, এটা বিবেকানন্দের বাংলা, এটা লালনের বাংলা। এই বাংলা, এই ঘৃণা, এই মিথ্যে কথা বলা, এই বাংলায় দাঙ্গা করা, এটার জন্য কোনো সুযোগ নেই, এটার কোনো অবকাশ নেই। এটা তো বাংলা বলেছে। তাহলে আমি সবার আগে বলবো, ওই নতুন প্রজন্মের মানুষ, ওই ভোটার, তাদের মাথায় কি চিন্তা আছে, তাদের সাথে কথা বলুন। লোকে সবাই নিজের নিজের মতো করে সব কিছু শেখে, নিজের নিজের অভিজ্ঞতা থেকে শেখে। শুধু ইতিহাস পড়ে হয় না, অন্যের মুখে কথা শুনে হয় না। প্রত্যেকটা প্রজন্ম তারা নিজের নিজের মতো করে বামপন্থাকে খুঁজে বের করেছে। মার্কস এঙ্গেলস তো কবে 1848 সালে কমিউনিস্ট ম্যানিফেস্টো লিখে দিয়েছিলেন। 1848, আজকে 2026, 200 বছর ধরে জার্মানিতে তারা ছিলেন। সেই সময় ইউরোপে বসে তারা লিখেছেন। কিন্তু গোটা পৃথিবী, ল্যাটিন আমেরিকা, এশিয়া, আফ্রিকা, ভারতবর্ষ হোক, নেপাল হোক, বাংলাদেশ হোক, সর্বত্র প্রত্যেকটা প্রজন্ম তারা নিজের নিজের মতো করে, নিজেদের অভিজ্ঞতা থেকে, নিজেদের জীবনের অভিজ্ঞতা থেকে তারা কিন্তু বামপন্থাকে খুঁজে বের করেছেন। তাহলে পশ্চিমবাংলায় আজকের এই কঠিন সময়ে যেখানে আমাদের কাছে প্রশ্ন এই যেটা বিজেপি যেটা করতে চাইছে, আসাম দখল করেছি, ত্রিপুরা দখল করে নিয়েছি, বিহারটা পুরো দখল করে নিয়েছি, টিম করে একটা ঝাড়খণ্ড আছে, পশ্চিমবাংলা একটা আছে যেখানে এখন একটা অবিজেপি শাসিত রাজ্য আছে, কয়েকটা হাতে গোনা রাজ্য আছে। এই গোটা ভারতবর্ষটা চাই, চিরকালের জন্য চাই, এবং গোটা ভারতবর্ষটাকে দখল করে নিয়ে সব কিছু আদানি আম্বানির হাতে তুলে দাও, সব কিছু আদানি আম্বানির হাতে তুলে দাও। আদানি আম্বানি সব কিছু আমেরিকার কথা অনুযায়ী চালাও, আমেরিকা, আর সব জায়গায় আরএসএসকে বসিয়ে দাও, সব জায়গায়, বিশ্ববিদ্যালয়, মিডিয়া, সর্বত্র। কারণ ওরা জানে যে মানুষের এই যে মাথাটাকে কিনতে হবে। ওই মোদিজি ঝালমুড়ি খেতে গিয়ে, ঝালমুড়ি তো উনি দেখলাম বললেন জালমুলি, ওই জালমুলি খেতে গিয়ে উনি বললেন, ওনাকে জিজ্ঞেস করলো আপনি কি পেঁয়াজ খান? বললেন যে না, পেঁয়াজ খাই। তারপরে বললেন মাথা খাই না। তার মানে হচ্ছে কি, ঠাকুর ঘরে কেড়ে কলা খাই না, আমি কলা খাইনি। তার মানে হচ্ছে মাথাটা খান। ওই মাথাটাকে কিনে নেওয়ার জন্য, মাথাটাকে নষ্ট করার জন্য ওই নতুন শিক্ষানীতি নিয়ে এসছেন। চারদিকে সমস্ত আরএসএসের লোককে বসিয়ে দেওয়া হচ্ছে যাতে ভারতবর্ষের ইতিহাস বদলে দেওয়া যায়, সব কিছু বদলে দেওয়া যায়। তাহলে এই যে একটা এত বড় চক্রান্তর মুখে দাঁড়িয়ে নতুন প্রজন্ম নতুন করে ভাবুক। বাংলার শ্রমিক আবার নতুন করে ভাবতে হবে। আজকে বাংলার বুকে কলকারখানাগুলো বন্ধ, দীর্ঘদিন ধরে দেখছি বন্ধ হয়ে যাচ্ছে, একের পর বন্ধ হয়ে যাচ্ছে। জুট মিলে একটা চুক্তি হচ্ছে, সেই চুক্তিটা ইমপ্লিমেন্ট হচ্ছে না। পশ্চিমবাংলার বুকে সে সরকারি চাকরিজীবী হোক, যারা সেন্ট্রাল গভর্নমেন্টের কাজ করুন, প্রাইভেট সেক্টরে যারা কাজ করুন, কোথায় বাংলার কথা বলছি না, গোটা দেশ জুড়ে শ্রমিকের নিরাপত্তা, শ্রমিকের সম্মান, শ্রমিকের মজুরি কোথায়? শ্রমিককে নিয়ে কথা কোথায়? নিরাপত্তা তো পরের কথা, শ্রমিক নিয়ে, শ্রমিক ঠিক করবে ভারতবর্ষের রাজনীতি, এই কথাটাই তো আমরা ভুলে যেতে বসেছি। শ্রমিক ঠিক করবে, কৃষক ঠিক করবে। কৃষকের জমি, ওই 100 দিনের কাজের আইনটা ছিল, নষ্ট করে দিল। আমরা বলেছিলাম 200 দিনের কাজের অন্তত আইন হোক, আইন করে অন্তত 200 দিনের কাজ, আইন করে অন্তত 600 টাকা 700 টাকা মজুরি, যার কবে আজকে বেঁচে থাকা যায় না, সেটা কোথায়? সেই জায়গায় একটা নতুন আইন নিয়ে এলো বিবি গ্রামজি। 2047 নাকি ভারত বিকশিত হবে, 47 স্বপ্ন দেখাচ্ছে। আর এখন 2022, 2023, 24, 25, 26, প্রতিদিন আমার দেশটা বিক্রি হয়ে যাচ্ছে, আমাদের সব কিছু অন্ধকার করে দেওয়া হচ্ছে। এই জায়গায় দাঁড়িয়ে পশ্চিমবাংলায় চাই তৃতীয় শক্তি, চাই তৃতীয় রাস্তা। আর তাই বাংলার বুকে আবার বামপন্থীদেরকে শক্তিশালী হতে হবে। এবার নতুন করে কেউ বলছেন যে, বা হিসেব হচ্ছে যে বামপন্থীদের তো একটাও সিট নেই, শূন্য থেকে মহাশূন্য। এই শূন্যের গেরো থেকে কি বামপন্থীরা এবার বেরোতে পারবেন?
এই সমস্ত যে কথাগুলো যারা বলছে, যারা সিট নিয়ে কথা বলে, বুঝে নিন যে তারা সবার আগে আপনাকে অগ্রাহ্য করছে, অস্বীকার করছে। সিট তো 294, সিট তো 294, কিন্তু ওই 294টা আসনের পেছনে কোটি কোটি মানুষ, কোটি কোটি মানুষের ভোট। যে ভোটে হয়তো কেউ, আমাদের যদি দেশের সিস্টেমটা অন্য হতো, যদি সিস্টেমটা এমন হতো যে যার কাছে যত পার্সেন্টেজ ভোট আছে তত পার্সেন্টেজ তার প্রতিনিধি থাকবে, ওটা হবে না যে সব থেকে বেশি ভোট পেলো সেই সব নিয়ে চলে গেল, শুধু তাকেই মনে রাখলাম, বাকি সবার কাউকে ভুলে গেলাম, এটা হবে না। এটা যদি হতো তাহলে দেখতেন রাজনীতির চেহারাটা অন্য হতো। আজকে সেটা নেই। আজকে সেটা নেই বলে গতবারে 2020-তে 13 লক্ষ ভোট পেয়ে আমরা 12টা আসন জিতেছিলাম, আর 2025-এ 14 লক্ষের বেশি ভোট পেয়ে, ভোট বেড়েছে 1 লক্ষের বেশি আমাদের, কিন্তু আমাদের সিট কমে গেছে, 12 থেকে কমে গেছে 2-এ। ওই সিটটা নয়, ওই ভোটটা, ওই ভোটটা হচ্ছে আসল। এক একটি ভোট হচ্ছে আসল, এক একটা ভোটের প্রচুর মানে আছে, ওজন আছে। তাই পশ্চিমবাংলায় প্রত্যেক ভোটার, আর আজকে যদি আমরা এই ভোটের গুরুত্বটা না বুঝি তাহলে কবে বুঝবো? যেখানে ভোট কেড়ে নেওয়া হচ্ছে, যেটাকে আমরা মেনে নিতাম, লোকে বলে দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না, তাহলে এতদিন ছিল ভোটটা কে কেড়ে নেবে? ভোট তো আছে, দিলেই হলো। তো ভোট আমাদের আছে, এই অধিকারটা আমাদের আছে, এই সংবিধানটা আমাদের আছে। যেগুলো মনে করে নিতাম, এই স্বাধীনতাটা আমাদের আছে, যেগুলো ধরে নিয়েছিলাম, এগুলো তো সব আছেই, কে নষ্ট করবে? এই সমস্ত ধরে নেওয়া জিনিসগুলো, এই গণতন্ত্র আছে, সংবিধান আছে, স্বাধীনতা আছে, ভোট আছে, যেগুলো ছিল, কিন্তু আজকে সেগুলোকে কেড়ে নেওয়ার চেষ্টা হচ্ছে। আজকে সেগুলোকে বাঁচিয়ে রাখার জন্য, সেগুলোকে নতুন করে অর্জন করার জন্য নতুন করে লড়তে হচ্ছে। তাই বলবো, এবারের ভোটে প্রত্যেকটি ভোট, সে ভোটের কী অবস্থা দাঁড়াবে, আগামীকাল ভোট আছে, আমি জানি না 23 তারিখে কালকে ভোট কীরকম হবে। ভোটে আমরা বলি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন। ফ্রি অ্যান্ড ফেয়ার তার মানে কি? কোনো ভয় নেই, নির্ভয়ে যাতে মানুষ নিজের পছন্দ মতো ভোটটা দিতে পারে। কিন্তু এই যে প্যারামিলিটারি ঘুরে বেড়াচ্ছে, এই যে ঘুরে বেড়াচ্ছে, বলছে যে যে বুথে যত বেশি মানুষের নাম কাটা গেছে সেই সেই বুথে তত বেশি বেশি করে সেখানে সিআরপি পাঠাও, তত বেশি বেশি করে সেখানে প্যারামিলিটারি পাঠাও। কেন? মানুষকে ভয় দেখাতে হবে, ভীতি উৎপাদন করতে হবে। ভয় দেখিয়ে যে ভোট হবে, সে ভোট কি কখনো শান্তিপূর্ণ হয়? সে ভোট কি কখনো স্বাধীন হয়? ভয়ের মধ্যে সেটা হয় না। তাহলে এই ভয়ের বিরুদ্ধে লড়া, এই লড়াইটা আমাদের লড়তে হবে। এই ভোটটা আমাদের নিজেদের ভোট, সেই নিজেদের ভোট, এক একটি ভোট দিয়ে বাংলার ভবিষ্যৎ, ভারতবর্ষের ভবিষ্যৎ, আর এই কঠিন সময়ে আমাদের নতুন প্রজন্ম, ভারতবর্ষের কৃষি, ভারতবর্ষের শিল্প, বাংলা এই বরানগর কখনো শিল্পাঞ্চল ছিল, সেই শিল্পাঞ্চল আজকে শেষ হয়ে যাচ্ছে। কখনো এখানে আমাদের আইএসআইয়ের মতো একটা এত